আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এসএসসি 26 ব্যাচের এবং তাছাড়াও আরো যারা দেখছো তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই আমার ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আমরা আজকে থেকে একটা প্রোগ্রাম চালাতে যাচ্ছি, সেটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য একটা পাবলিক লাইভ সিরিজ। বিশেষ করে এখানে এমসিকিউ সমাধান করানো হবে। এমসিকিউর সাথে যতটুকু বেসিক প্রয়োজন ততটুকু বেসিক দিয়েই তোমাদেরকে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে দেওয়া হবে। তো আমি চাইবো তোমরা সবাই ক্লাসটাতে যুক্ত হবা। বিশেষ করে বাংলা ক্লাসে তো বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ কিংবা মানবিক বিভাগ, এই 3 বিভাগের শিক্ষার্থীবৃন্দই যুক্ত হতে পারে। তো তোমরা সবাই আসো এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিও যে এখন থেকে আমরা রেগুলার পাবলিক লাইভ করবো আর কি, এবং তোমাদেরকে শেখাবো যাতে তোমাদের প্রিপারেশনটা খুব শক্ত হয়। আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে সোহা আছে, আমাদের সাথে জুবাইর আছে, আমাদের সাথে সাজিদ আছে। এরকম অনেকেই আসবে আমাদের সাথে। আমি চাইলে এই ক্লাসগুলো আসলে তোমাদের ইউটিউবে দিতে পারতাম ভিডিও করে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সাথে ইন্টারাকশনগুলো হয় না। তো আমরা যেহেতু একটু ইন্টারাক্ট ওয়েতে ক্লাসগুলো নিতে চাই, তাই লাইভটা হওয়ার পরেই তোমাদের সাথে কিছুক্ষণ আমি থাকবো। তারপরে ক্লাসগুলো ইউটিউবে আপলোড হয়ে যাবে, তো পরবর্তীতেও তোমরা আরামসে দেখে নিতে পারবে ক্লাসগুলো। এখন আমি একটু খুঁজে নেই আসলে যে সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা। 1 মিনিট, আমি সাউন্ডটা চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপলোড হয়ে যাবে তো পরবর্তীতেও তোমরা আরামসে দেখে নিতে পারবে ক্লাসগুলো। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তুমি একটু অপেক্ষা করো, তোমরা আমি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। সেক্ষেত্রে তোমাদের যারা ব্যাচমেট আছে তাদের একটু সুবিধা হবে ক্লাসগুলো করে নিতে। 1 মিনিট আমি একটু দেই, সবাইকে আসতে বলি। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, তো আজকে দেখো তোমাদের কি কি করার আছে আজকে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি, আজকে আমি যে টপিকটা সিলেক্ট করছি, মূলত আমাদের এফআরসি কোর্স চলতেছে, তোমরা জানো। আমি এখানে কোর্সের বিজ্ঞাপন করতে আসিনি আর কি। আমি তোমাদেরকে একটু জানান দিতে চাই যে আমাদের যে ফাইনাল রিভিশন কোর্সটা শুরু হয়েছে, লাস্ট 2 দিন ধরে চলতেছে। মানে টেস্ট পরবর্তী সময়ে আমরা একদম পিওর ক্লাসগুলো দেওয়া শুরু করছি। তার আগে তো টেস্ট প্রিপারেশন ক্লাস দিছি। সেখানে আমি 5, 6, 7 বেসিক সহকারে প্রথম ক্লাসটা নিছি এবং তাদের এক্সামটাও নিছি। তো এখন তোমাদের অনেকেরই হয়তো বা বেসিক প্রয়োজন নেই, তোমাদের এখন প্র্যাকটিস প্রয়োজন। তো সেই প্র্যাকটিস করানোর জন্যই আমি আজকে কিছু এমসিকিউ নিয়ে আসছি। বিশেষ করে ওদেরকে আমি 5, 6 ও 7 এই 3টা অধ্যায়ের ওপর বা পরিচ্ছেদের ওপর 90টা এমসিকিউ দিছিলাম। সেই 90টা থেকে আমি নির্বাচিত 50টা এমসিকিউ যেগুলো বোর্ডে আসার মতো, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো এখন তোমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিয়ে আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো, প্রথমেই অনেকেই বলতে পারো ভাই, এটা আমি কোর্সেও বলছি যে তোমাদের মনের ভিতরে একটা টেনশন থাকে যে এই ক্লাসগুলো যেহেতু আমরা করতেছি বা আমরা যে পরীক্ষাগুলো দিলাম, পরীক্ষার কোয়েশ্চেনগুলো পেলাম, সেখান থেকে অনেকের একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় যে পরীক্ষার প্রশ্ন বইয়ের বাইরে থেকে হবে কিনা। তো আমি বলি, বইয়ের বাইরে থেকে বিগত 3 বছর, অর্থাৎ 3 বছরই তো 23, 24, 25 আর তোমরা হচ্ছে 26, 2023 ব্যাচে তোমরা একটা কাজ করবা। তোমাদের এই বইটা 2023 সাল থেকেই মানে পরীক্ষা দেওয়া শুরু হয় এই বইটার উপর। তার আগে 2022 সালের কারিকুলামটা একটু অন্যরকম ছিল। তো এখন 2023 সালের যে কোনো একটা বোর্ডের এমসিকিউ, হ্যাঁ যে কোনো একটা বোর্ডের এমসিকিউ, আমরা জানি যে 30টা এমসিকিউ থাকে। যে কোনো একটা বোর্ডের 30টা এমসিকিউ একটা সেট এমসিকিউ তুমি একটু বিশ্লেষণ করবা, দেখবে একটা প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসছে কিনা। সেম ওয়েতে 2024 আর 2025 একই ওয়েতে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা একটা প্রশ্ন বই এর বাইরে থেকে হয়নি, বই এর বাইরে থেকে আসে না, হ্যাঁ বাইরে থেকে আসেনি। ওকে, তাহলে আমি তোমাদেরকে এতটুকু নির্ভর করতে পারি। এখন তারপরে তোমরা বলবা যে না, টেস্ট পরীক্ষায় আমাদের কিছু রিটেন বইয়ের বাইরে থেকে আসছে, আমাদের কিছু এমসিকিউ বইয়ের বাইরে থেকে আসছে। তো বিগত কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলি, টেস্ট পরীক্ষায় এরকম কিছু কিছু কোয়েশ্চেন আমরা দেখি যেগুলো বইয়ের বাইরে থেকে অথবা আগের সিলেবাস থেকে আসছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো প্রয়োজনীয়তা নাই। তোমরা বইটা খুব শক্তপোক্তভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখো, তোমরা যখন টেস্ট পেপার সমাধান করবা, হ্যাঁ তোমাদের সবার কাছে দেখবা টেস্ট পেপার আছে, হ্যাঁ টেস্ট পেপার। যখন আমরা টেস্ট পেপার অথবা কোনো গাইড
সমাধান করার চেষ্টা করব, দেখবা ওই প্রশ্নের পাশে অনেকগুলো বোর্ড লেখা থাকে। এইভাবে দেখবা যে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2025, 24, 23 এরকম লেখা থাকে। হ্যাঁ, তাই একটু জিনিস দেখবা যে সকল কোয়েশ্চেনের পাশে 2022 বা তার আগের ভ্যালু দেওয়া, হ্যাঁ তার আগের সাল দেওয়া, সাল ওগুলাকে তুমি বাদ দিয়ে দিবা, কারণ ওইটা আগের বই অনুসারে, ঠিক আছে, ওগুলা আগের বই অনুসারে, ওগুলাকে তোমরা বাদ দিয়ে দিবা। তোমরা 2023 সাল পর্যন্তই বোর্ড সমাধান করো, তাহলেই তোমাদের প্রিপারেশনটা খুব শক্ত হয়ে যাবে। তো এখন আর দেরি না করে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, সবাই রেডি? তোমরা সবাই রেডি? চলো এমসিকিউ সমাধান করব, তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ সমাধান করব। তো আমাদের পরিচ্ছেদ নাম্বার 5, সেই পরিচ্ছেদটার নাম কি বলো তো? তোমরা সবাই জানো এই পরিচ্ছেদটার নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। ঠিক আছে, ধ্বনি ও বর্ণ। আচ্ছা, এই চ্যাপ্টারটা মহা গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে একের অধিক প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, একের অধিক, হ্যাঁ হতেই পারে, কারণ এবার তো সিলেবাস কম। তোমরা যদি একটু সিলেবাসের দিকে তাকাও, তোমরা দেখবা যে তোমাদের 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে ধ্বনিতত্ত্বের একটা টপিক পাবা তোমরা, 5 থেকে 8। এরপরে দেখবা যে 9 থেকে 12, আর ওদিকে আছে হচ্ছে তোমার 17 থেকে কত বলো তো? 17 থেকে মেবি 25, 17 থেকে 25 এতটুকু, মানে তোমাদের শব্দতত্ত্বের আলোচ্য বিষয় এতটুকু। তারপরে তোমরা দেখবা যে তোমাদের আছে হচ্ছে 31 থেকে 34 নাম্বার পরিচ্ছেদ। তারপরে দেখবা 39 থেকে তোমাদের কত আছে? 43, তাই না? 43 পর্যন্তই তো থাকার কথা। হ্যাঁ, 43 পর্যন্ত, কম বেশি হতে পারে। তাহলে একটু দেখো, এখানে গেল 3টা পরিচ্ছেদ, এখানে গেল 4টা পরিচ্ছেদ, মানে মোট মিলাইলে তোমরা দেখবা যে 27টা পরিচ্ছেদ আছে। তো 27টা পরিচ্ছেদ থেকে কিভাবে 30টা কোয়েশ্চেন হবে? আগের বেলায় যেগুলো দেখা যেত 44টা পরিচ্ছেদ ছিল ব্যাকরণে, সেখান থেকে মিলায় 30টা কোয়েশ্চেন আসতো। তো এমনও চ্যাপ্টার দেখা গেছে যে চ্যাপ্টারগুলো থেকে কখনো কোয়েশ্চেন আসেনি, বাট এবার এই সম্ভাবনাটা কম, একটা চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসতে পারে। তো এই যে ধ্বনি ও বর্ণ থেকে যে প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়। আচ্ছা, কখনো যদি এই প্রতীক কথাটা না দেখে তোমরা যদি দোতক কথাটা দেখতা, দোতক, অথবা তোমরা যদি প্রকাশক বা নির্দেশক, প্রকাশক প্রকাশক বা নির্দেশক এই অংশগুলাও যদি পেয়ে থাকো, তাহলে এটাকে কি বলা হয়? অথবা ধ্বনির লিখিত রূপ, ঠিক আছে, লিখিত রূপ, এটাকে কি বলা হয়? যেমন চিন্তা করো, আমি যখন একটা ধ্বনি উচ্চারণ করছি অ, চিন্তা করো অ উচ্চারণ করছি, এটার যে লিখিত রূপটা হবে সেটা কি বলতো? সেটা দেখতে অনেকটা এরকম না? তো এইটাকে কি বলা হয়? যেহেতু আমরা লিখছি, লেখার পরে এই জিনিসটাকে আমরা বলি বর্ণ, লেটার, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? এই যে বর্ণ। মনে থাকবে? ডান, লেখো ডান। একের গ, ভেরি গুড। আব্দুল আহাদ, ওয়াসিম করিম আইডি থেকে, সাদিয়া, আনাস আইডি থেকে, অন্তর আইডি থেকে। আচ্ছা, ডান। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে একটু আসি। দেখো, এই যে যুক্ত ব্যঞ্জন, ঠিক আছে, যুক্ত ব্যঞ্জন থেকে কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জন কত প্রকার বলো তো? যুক্ত ব্যঞ্জন, ওকে, যুক্ত ব্যঞ্জন কত প্রকার? প্রকার বা এদের প্রকার ভেদটা কি তোমরা সবাই জানো। একটা হচ্ছে স্বচ্ছ, আরেকটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছগুলোকে দেখা যায়, অস্বচ্ছগুলোকে দেখা যায় না। এখন এখানে একটা যুক্ত বর্ণ দিছে। এখন বলো তো, এই যুক্ত ব্যঞ্জন কোন কোন বর্ণ দিয়ে গঠিত? এই যুক্ত ব্যঞ্জন সংকলিত কোনো শব্দ বলতে পারবা? যেমন ধরো কৃষ্ণ, তাহলে দেখো তো, একটু চিন্তা ভাবনা করো, এটা কি দ্বারা গঠিত হতে পারে? আমি বলতেছি গ, এটা দ্বারা গঠিত হতে পারে। তোমরা যখন তোমাদের বইতে আসবা একটু খেয়াল করবা, এই যে দেখো বইয়ের এই যে পার্টটা আছে, এই যে যুক্ত ব্যঞ্জনের এই পার্টটা আছে, হ্যাঁ এই পার্টটা কিন্তু মাশাআল্লাহ ভালো ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্ত ব্যঞ্জনটা হচ্ছে মূর্ধন্য স বদ্ধ যোগ মূর্ধন্য। তাহলে এতটুকু আমাদের ডান, ক্লিয়ার। এই প্রশ্নগুলো তোমাদের ইজি আসবে। দেখো, নিচের কোন জোটটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? এই যে একটু আগেই যেটা বললাম, একটা স্বচ্ছ এবং একটা অস্বচ্ছ। তাহলে একটু দেখো তো কোনটা? এই যে প্রথমটাই, স্বচ্ছ ও অস্বচ্ছ। ঠিক আছে, যেমন ধরো স্বচ্ছ কোনটা বলো তো? স্বচ্ছ যেটা দেখলেই চেনা যায়। কিভাবে দেখো তো? ধরো এখানে একটা যুক্ত ব্যঞ্জন আমি লিখলাম ক ট, এটাকে দেখে কি তোমার মনে হইতেছে না এটা তুমি ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারো? অপরদিকে চিন্তা করো, আমি এইরকম একটা দিলাম তোমাদেরকে, এই যে এরকম ব্রহ্মা, ব্রাহ্মণ লেখার টাইমে যে যুক্ত ব্যঞ্জনটা ব্যবহার করি, এখন বলো তো এইটা হচ্ছে ক,
এবং এইটা হচ্ছে খ। কটা স্বচ্ছ না খটা স্বচ্ছ? এখন বলো তো নিচের কোনটা স্বচ্ছ? তাহলে এই প্রশ্নটা কি ছিল, নিচের কোন জোর যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? এই যে স্বচ্ছ এবং অস্বচ্ছ। সো 3 নাম্বারটা ডান, এবং এটা তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এর পরেরটা দেখো তো। আচ্ছা, এবার একটু দেখো তো, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? এই চ্যাপ্টারে প্রচুর সংখ্যাবাচক তথ্য আছে, আমার সাথে একটু পড়ে ফেলো, তোমরা সবাই পড়ছো, একটু প্রিপারেশনটাকে স্ট্রং করো। সংখ্যাবাচক তথ্য আছে এই চ্যাপ্টারটাতে, হ্যাঁ, ধ্বনি ও বর্ণতে অতিরিক্ত সংখ্যাবাচক তথ্য আছে। কি কি আছে? সবার আগে আসো, বলো তো। প্রশ্নটা যদি এইভাবে আমি তোমাদেরকে করি, দেখো তো, মৌলিক ধ্বনি কয়টা? বলো, কে বলতে পারবা মৌলিক ধ্বনি কয়টা? বইয়ের বাইরে কিচ্ছু আসবে না, শুধু বই পড়বো আমরা। মৌলিক ধ্বনি কয়টা? এরপর প্রশ্নটা আসতে পারে স্বরধ্বনি কয়টা? প্রশ্ন আসলো স্বরধ্বনি কয়টা? এই স্বরধ্বনি দিয়ে যদি প্রশ্ন আসে, অবশ্যই ব্যঞ্জন ধ্বনি দিয়ে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি দিলাম যে ব্যঞ্জন ধ্বনি কয়টা? কে বলতে পারবা? সবগুলো কিন্তু মৌলিক, হ্যাঁ। ব্যঞ্জন ধ্বনি কয়টা? চলো আমরা এক এক করে অ্যান্সার দিই। আমরা জানি মৌলিক ধ্বনি বা বাংলায়, বাংলা বর্ণমালায় ধ্বনি, নট বর্ণ, হ্যাঁ, ধ্বনির সংখ্যা কয়টা? আমরা জানি 37টা। কয়টা? 37টা। এই 37টার ভিতরে 7টা হচ্ছে স্বরধ্বনি এবং 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই গেল 3টা ধ্বনি রিলেটেড সংখ্যাবাচক তথ্য। এবার বর্ণ রিলেটেড সংখ্যাবাচক তথ্যে যদি আসি, তাহলে প্রশ্ন আসতে পারে বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টা? তাহলে বর্ণের সংখ্যা আমরা সবাই জানি, কয়টা বলতো? 50টা। এবার বলতো স্বরবর্ণের সংখ্যা কয়টা? এটা সবাই জানি আমরা, 11টা। এবার বলতো ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? এটাও আই থিঙ্ক সবাই জানি আমরা, কয়টা? 39টা, তাই না? এখন যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো ফলার সংখ্যা কয়টা? ফলা, ফলা, আমরা সবাই অ্যান্সার দিতে পারবো 6টা। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় সংখ্যা বর্ণ কয়টা? বলো তো সংখ্যা বর্ণ কয়টা? সংখ্যা বর্ণ, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 0 থেকে 9, দ্যাট মিন্স 10টা। তাহলে এইবার প্রশ্নটা কি করছে দেখো, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? তার মানে এই যে মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। কই গেল? এই যে 37টা। আর এই 50টা কিসের সংখ্যা বলো তো? 50টা তো টোটাল বর্ণের সংখ্যা। 7টা কিসের সংখ্যা? 7টা স্বরবর্ণের সংখ্যা, সরি স্বরধ্বনির সংখ্যা। ডান? ক্লিয়ার হইছো? এখন যদি আমি প্রশ্ন করি যে বাংলায় টোটাল বর্ণমালা সংখ্যা কয়টা, তাহলে তোমরা অ্যান্সার দিতে পারবা? বলো তো বর্ণমালা এর সংখ্যা কয়টা? অ্যান্সার হবে একটা। মালা মানে সমষ্টি, বর্ণের সমষ্টি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের টোটাল সমষ্টি মিলাইলে একটাই হয় বাংলায়। বুঝা গেছে? ওকে, এবার একটু দেখো। ফাইন। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা পায় না? আমরা জানি স্বরধ্বনি বিনা বাধায় উচ্চারিত হতে পারে, বাট ব্যঞ্জন ধ্বনি বাধাপ্রাপ্ত হয় কোনো না কোনো বাক প্রত্যঙ্গ দ্বারা। তার মানে এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে স্বরধ্বনি। এটা হচ্ছে আমাদের রিডিং ম্যাটেরিয়াল থেকে আসছে, হ্যাঁ। আমরা সবসময় উদাহরণ কিংবা আমরা সবসময় হচ্ছে সংখ্যাবাচক তথ্যের উপর নির্ভর থাকি, কিন্তু একটু বইটা রিডিং করতে হয়, কারণ এ ধরনের ডেফিনেশন থেকেও কোয়েশ্চেন আসতে পারে। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, ধ্বনিদ্যোতক লিখিত রূপকে কি বলা হয়? দ্যোতক কথাটার অর্থ একটু আগে কি বললাম বলো তো? দ্যোতক মানে নির্দেশক, দ্যোতক মানে প্রতীক, তাহলে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে বর্ণ। ডান? এর পরবর্তী কোয়েশ্চেনে আসো। বাংলা ভাষায় অযুক্ত বা মূল বর্ণের সংখ্যা কয়টা? একটু আগেই পড়ছি 50টা। আর এই 50টা মিলে কি হয়? এই 50টা মিলে একটা বর্ণমালা হয়। কি হয়? একটা বর্ণমালা হয়। আশা করি তোমরা ক্লিয়ার। এর পরের প্রশ্ন দেখো তো, স্বরবর্ণ সংক্ষিপ্তকারে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে কি বলা হয়? আচ্ছা, এখানে দুইটা জিনিস পাবা, একটা মানে দুইটা রূপ পাবা। রূপ দুইটা আমি বলি, দেখো তোমরা শুনছো, এটা একটা শুনছো হচ্ছে অনুবর্ণ, অনুবর্ণ, আর আরেকটা শুনছো হচ্ছে তোমরা কার বর্ণ, কার বর্ণ। একটু মাথা একটু মানে একটু আমরা করি, একটু অ্যাটেন্টিভ হই, হ্যাঁ। দেখো অনুবর্ণটা রিলেটেড হচ্ছে স্বরবর্ণের সাথে, স্বরবর্ণের সাথে, আর সরি কার বর্ণ। আর অনুবর্ণটা কার সাথে রিলেটেড বলো তো? অনুবর্ণটা রিলেটেড হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে। একটু খেয়াল করো, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সাথে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, প্রশ্নটা যদি এরকম আসে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তখন অ্যান্সার হবে হচ্ছে কার বর্ণ। আর যদি বলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপটা কি? বিকল্প রূপ, তখন অ্যান্সার হবে অনুবর্ণ।
ঠিক আছে, তাহলে এইবার একটু দেখো স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে মানে সংক্ষিপ্ত রূপে ব্যঞ্জনের সাথে যখন যুক্ত হয় ওইটারে আমরা কি বলি, ওইটারে আমরা কার বর্ণ বলি। আরেকটা জিনিস মনে রাখো, অনুবর্ণ কিন্তু তিনটা। কি কি বলতো? একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেফ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। এখান থেকেও প্রশ্ন হতে পারে। এবার একটু দেখি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে তাকাই। রয়ের একটি অনুবর্ণ কি? রয়ের একটি অনুবর্ণ রেফ। অনেকে ভুলে এটাকে দাগায় ফেলবে। রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রফলা, কিন্তু আমাদের বইতে স্পষ্টভাবে এই লাইনটা উল্লেখ করা আছে, রয়ের একটা অনুবর্ণ হচ্ছে রেফ। এই দেখো তোমাদের বইতে দাগায় ফেলো, রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রেফ। ঠিক আছে, আর একটা জিনিস একটু বর্ণ সংক্ষেপ থেকে তোমাদেরকে বলে দেই, এটা আমি ক্লাসেও বলছি এফআরসি। তারপর একটা জিনিস দেখো, এই যে খণ্ডত বর্ণটি তয়ের একটি বর্ণ সংক্ষেপ, এটা আমরা জানি, কিন্তু এটা স্বতন্ত্রভাবে ব্যবহার হতে পারে, এটা সিঙ্গেলি ব্যবহার হতে পারে। বাট নর্মালি আমরা বর্ণ সংক্ষেপ দেখি যে যুক্ত বর্ণের সাথে যুক্ত থাকে। তো যুক্ত বর্ণ তো একা হয় না, যুক্ত মানে এটা ইউনাইটেড, মানে কয়েকটা মিলে হয় বা দুইটা মিলে হয়, কিন্তু এই খণ্ডত্ব একা বসে। এই লাইনটা একটু দেখো যে কোনটা স্বতন্ত্র ব্যবহৃত হয়। অ্যান্সার হবে খণ্ডত্ব, তয়ের বদ্ধরূপ বা তয়ের একটা অনুবর্ণ। আচ্ছা, বা বর্ণ সংক্ষেপ। এবার একটু দেখো পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু আগাই। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? খুব সুন্দর একটা প্রশ্ন করছে। দেখো এখানে একটা সংযুক্ত বর্ণ দেওয়া আছে। প্রথমত এইখানে তো গ, বাট এটা হয়ে গেছে ঘ, এটাকে বাদ দিয়ে দাও। এই দেখো হ আর মূর্ধন্য। আচ্ছা, হ আর ন এর দুইটা রূপ আমরা পাই, একটা হচ্ছে হয়ের পেটের মধ্যে ন, আরেকটা হচ্ছে হয়ের পায়ের নিচে ন। মনে রাখবা, হয়ের পেটের মধ্যে ন সেটা নির্দেশিত হয় দন্তন্য দ্বারা, আর পেট পায়ের নিচে যেটা সেটা হচ্ছে হয়ের সাথে যখন মূর্ধন্য যুক্ত থাকে। তার মানে এইটাও আমার একটা ভুল রূপ। এইবার দেখো এই দুইটার ভিতরে কোনটা কারেক্ট আমরা দেখতে পাইতেছি। এই দুইটার ভিতরে কোনটা কারেক্ট দেখো, এই দুইটা, হ্যাঁ এটার কারেক্ট লাগে, এইটারে কারেক্ট লাগে, কোনটারে কারেক্ট লাগে কে বলতে পারবা? দেখি তোমাদের অ্যান্সারটা নেই। অ্যান্সার হচ্ছে ঘ, 10-এর ঘ, 10-এর ঘ। সবাই বলতেছে 10-এর ঘ, আমিও বলতেছি এইটা হচ্ছে 10-এর ঘ। তার মানে আমি তোমাদেরকে বারবার বলতেছি এই পার্টটা একদম মুখস্থ রাখো, এই পার্টটা একদম মুখস্থ রাখো তোমরা, ঠিক আছে? খুব ভালো মতো মুখস্থ রাখো। যেমন এই যে দেখো প্রশ্নটা, এই যে দেখো এইটা কারেক্ট, এইটা কারেক্ট, দেখছো কোনটা কারেক্ট? ক্লিয়ার হইছো? আচ্ছা ডান, ক্লিয়ার। এর পরেরটাই আসো, এর পরেরটাই আসো। আচ্ছা, এই যে ক্ষীয় যেটাকে আমরা বলি, তাই না? এইটা কিসের যুক্ত ব্যঞ্জন বা এই সংযুক্ত বর্ণটির বিশ্লেষিত রূপ কোনটা হবে বলতো? এই যে এটা, এইটা বিশ্লেষিত রূপ হবে। আচ্ছা ডান। শীতের সঞ্চয় চাই, এখানে এইটা কিসের শব্দে যুক্ত বর্ণ বলো? এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? দেখো এই প্রশ্নটা কই আছে, এখানে এক সিরিয়ালে কয়েকটা কঠিন কঠিন যুক্ত ব্যঞ্জন আছে বা যুক্ত বর্ণ আছে। এই দেখো শুরুরা হয় এখান থেকে, তারপরে দেখো এইটা আসছে না পরীক্ষায়, ইও আর চ। দেখো ইও আর চ, আর এটার নিচে যখন একটা হয়ের মতো দাগ থাকে ওইটা হচ্ছে ইও আর ছ, ইও আর ছ। বাট আমাদের আসছে কোনটা? ইও আর চ। এই যে ইও আর চ কই আছে? এই যে 3। ডান, এগুলাতে একটু কেয়ারফুল থাকবা। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনের দিকে তাকাই। নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? দেখো অস্বচ্ছ মানে যেটাকে সহজে চেনা যায় না। তাহলে আমি দেখতেছি এইটা তো প যোগ ত, ইজিলি আমি চিনে ফেলছি। এইটা জ যোগ জ, ইজিলি আমি চিনলাম। এইটা কি বলতো? ব যোগ দ, চিনে ফেললাম। বাট এইটাকে আমি চিনতে পারতেছি না। এটার ভিতরে কি আছে বলতো? ক যোগ মূর্ধন্য স আছে। দেখে তো বোঝা যায় না যে এটার ভিতরে ক আর মূর্ধন্য স আছে। তার মানে আমার অ্যান্সার কোনটা আসতেছে? আমার অ্যান্সার আসতেছে খ। ঠিক আছে? আচ্ছা এবার একটু দেখি আমরা, সবাই একটু মনোযোগ দেই। উষ্ণ শব্দের যুক্ত ব্যঞ্জন কোনটা আছে? তো এটা তো আমরা পারছি, উষ্ণ, উষ্ণ মূর্ধন্য স, মূর্ধন্য। ডান। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক বলো তো? এখানে কোন রূপটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে? কোন রূপটা? প্রথমত এটা তো সঠিক না। এটা কি সঠিক? এটা তো সঠিক না। এটা হতো যদি ক আর মূর্ধন্য স হতো। হ্যাঁ, ক আর মূর্ধন্য স হতো। এইটা কি কারেক্ট? এটা না, এটা তো কারেক্ট না। কেন কারেক্ট না বলতো? কারণ এই রূপটাকে ভাঙলে আমি পাবো মূর্ধন্য স যোগ মূর্ধন্য। তার মানে এই যে এখানে কারেক্ট রূপটা তো আছেই। আর এইটা কি দিছে বলতো? হয়ের সাথে রিকার, আর এই হয়ের সাথে যদি মূর্ধন্য হতো তবে এই রূপটা এরকম আসতো।
বোঝা গেছে? তাই যুক্ত ব্যঞ্জনের এই পার্টটা আমি বারবার দিছি। এবার দেখো তো, এটা দেখে কি তোমার চেনা যাচ্ছে না? এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইও আর ঝ আছে। তাহলে ইও আর ঝ কোথায়? এটা বারবার কেন আনছি জানো? যাতে বারবার প্র্যাকটিসটা হয় তোমাদের। আচ্ছা, এর পরেরটা দেখি। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন? বলো তো কোনটা দেখে চেনা যাচ্ছে না? একটু খেয়াল করো, এটাকে দেখলে বোঝা যায় না এটার সাথে কি আছে, কারণ প্রথমটার সাথে তো প আর ট আছে, এটার সাথে তো দন্ত স আর ট আছে, এটার সাথে কি আছে? দন্ত স আর ফ আছে। চেনা যায়, বাট এটাকে চেনা যায় না। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? একটু খেয়াল করো, আমরা জানি কার বর্ণ হচ্ছে 10টা। এটা তো আমরা জানি যে 10টা আমাদের কার বর্ণ আছে, তাই না? কার বর্ণ, ফাইন, 10টা কার বর্ণ আছে আমাদের। আচ্ছা, নাই কার, যদি এই প্রশ্নটা আমরা পাবো না কখনো, কারণ এটা সোজা। নাই কার বা কোন বর্ণের নাই, এটা অ, স্বরে অর নাই। কিন্তু কোনো ব্যঞ্জনের সাথে যদি কার না থাকে, তবে হর্ষ চিহ্ন যদি না থাকে, তাহলে ওর সাথে কি আছে বলে ধরে নেওয়া হয়? ওর সাথে অ আছে বলে ধরে নেওয়া হয়। এবং এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে, এই প্রশ্নটা যে কয় হাজারবার মার্ক করতে বলবো, যে এটা তোমাদের পরীক্ষায় আসবেই, এটা খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, ইভেন তোমাদের অনেক পরীক্ষায় হয়তো এটা আসছেও। এর পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাও। বাংলায় সংখ্যা বর্ণ কয়টা? একটু আগে তোমাদেরকে করালাম 10টা। কিভাবে 10টা বলো তো? এই যে 0 থেকে নিয়ে 9, তুমি অসীম পর্যন্ত সংখ্যা নির্ণয় করতে পারবা। এর পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? একদম প্রথম লাইনেই আছে, বলো তো ভাষার ক্ষুদ্রতম একক। ভাষা বলছে, উচ্চারিত রূপ, তাই না? তাই ধ্বনি, এটা কোথায় পাবা? এই যে আমি তোমাদেরকে বলি ডেফিনেশন থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, তাই বই রিডিং করাটা মাস্ট। এই যে দেখো প্রথম লাইন, এই যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, এবং আমি এটা দাগাই দিছিলাম, 3 স্টার দিছি এই লাইনটাকে। আচ্ছা, এটা আশা করি তোমরা পারো। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? ফাইন, আমরা জানি যে স্বর বর্ণ আছে 11টা। কেমনে স্বরবর্ণ 11টা বলো তো? আমরা জানি স্বরে অ, স্বরে আ, তারপরে রস্বই, তারপরে হচ্ছে দীর্ঘই, তারপরে হচ্ছে রস্যু, তারপরে হচ্ছে দীর্ঘ উ, তারপরে আমরা কি জানি? আমরা জানি রি, আমরা জানি এ, আমরা জানি ও, ওই আর ও, তাই না? এবার একটু দেখো, এটা হচ্ছে বর্ণ, 11টা বর্ণ, কিন্তু এই 11টা বর্ণের ভিতরে সবগুলো তো ধ্বনি না, কারণ কিছু কিছু বর্ণ অন্য ধ্বনির আশ্রয়ে উচ্চারিত হয়ে যায় বাংলায়। কিরকম? দেখো, স্বরে অ এটা ধ্বনি প্লাস বর্ণ, স্বরে আ এটা ধ্বনি প্লাস বর্ণ, রস্বই ধ্বনি প্লাস বর্ণ। বাট একটু খেয়াল করো, এখানে এইটা কিন্তু ধ্বনি প্লাস বর্ণ না, এটা শুধুই বর্ণ, এটা শুধুই লিখিত রূপ। এটার উচ্চারিত রূপ কোনটার সাহায্যে উচ্চারিত হয় বলতো? রস্ব ই এর সাহায্যে উচ্চারিত হয়। তার মানে এইটাকে আমরা মৌলিক স্বর ধ্বনি তো ধরতে পারি না। এবার দেখো তো, রস্ব উ, হ্যাঁ রস্ব উ এইটা ধ্বনীয় বর্ণ, তাই না? রস্ব উ এটা ধ্বনীয় বর্ণ। বাট দীর্ঘ উ যখন আমরা বলতেছি, তখন কিন্তু এটাকে ধ্বনি ও বর্ণ বলতেছি না, এটা শুধুই বর্ণ, কারণ এটার উচ্চারিত রূপ কিন্তু রস্ব উ এর মতো। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এবার রিটাকেও আমরা বলতে পারি না যে এটা শুধুই বর্ণ, ধ্বনি না। এবার দেখো তো, এই যে ও, ওই আর ও, এগুলো তো মৌলিক না। কেন মৌলিক না বলতো? এগুলো যৌগিক স্বর, কারণ এটাকে ভাঙাইলে 2টা মৌলিক স্বর পাবা। কি কি পাবা বলতো? এটারে যদি ভাঙাও তুমি পাবা ও আর ই, এইটারে যদি তুমি ভাঙাও তাহলে তুমি কি পাবা বলতো? ও আর উ। দ্যাট মিন্স কয়টা হলো বলতো? কমে আসলো না? দেখো, এবার যোগ করো, কয়টা পেলাম আমরা মৌলিক স্বর? আমরা পেলাম 1 2 3 4 5 6। এর সাথে আর একটা ধ্বনি আছে যার কোনো লিখিত রূপ নাই, খালি আমরা উচ্চারণ করি, ঠিক আছে? খালি লিখিত রূপ নাই। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এ। কোনটা? এই যে এ। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই যে একটা, একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 এবং 7, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে আমাদের প্রশ্নে এবার একটু দেখো, এইটাই না আমার মৌলিক স্বরধ্বনি বলো? কারণ এটাকে আমরা বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি না, এটাকেও আমরা বলতে পারি না। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেছো। হ্যাঁ, ওকে ফাইন। আমি তো 2x এই পড়াইতেছি। হ্যাঁ, কি নাটক শুরু করছিস তোরা? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টা, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে বর্ণের সংখ্যা, ব্যঞ্জন বর্ণের সংখ্যা। বাট আমাদের তো ধ্বনি চাইছে, ডান।
পরবর্তী কোয়েশ্চেন দেখো, বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টা? এটা আসতে পারে। হ্যাঁ, ফলা হচ্ছে 6টা। মূলত ফলা একটা অনুবর্ণ। অনুবর্ণ, অনুবর্ণ মানে কি বলতো? অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের কোন রূপ? বিকল্প রূপ। বিকল্প রূপ আছে কয়টা? 3টা। অনুবর্ণ, অনুবর্ণ হচ্ছে বিকল্প রূপ। এর ভিতরে কি কি পড়ে বলতো? একটা পরে ফলা, একটা পরে রেফ, আর একটা পরে হচ্ছে বর্ণ সংক্ষেপ। তা আমাদের প্রশ্ন ছিল বাংলা ব্যঞ্জনের ফলা কয়টা? ফলা হচ্ছে 6টা। বইতে স্পষ্ট রূপে দেওয়া আছে। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো, বিজ্ঞান। আচ্ছা, এই যে বিজ্ঞানে যে যুক্ত ব্যঞ্জনটা পাইছি বা যুক্ত বর্ণটা পাইছি, এটা কিসের কিসের সমন্বয়ে গঠিত হয়েছে? এটা কিসের কিসের সমন্বয়ে? এটা যদি না পারো তোমাদের খবর আছে, তোমাদেরকে বারবার বলতেছি এই অংশটা ভালো মতো দেখবা তোমরা। হ্যাঁ, দেখো এই যে দাগানোই আছে জ আর ইউ, খেয়াল রাখবা ইউটা যদি আগে থাকে, জ যদি পরে থাকে, ওটা কিন্তু হবে না। একদম যেভাবে সিনক্রোনাইজড ওয়েতে আছে তোমার ওইভাবেই দিতে হবে। তাহলে অ্যান্সার আসতেছে আগে বর্গীয় জ, তারপর হচ্ছে ইউ। এই যে ডান। এবার একটু দেখি আমরা, এই যে হচ্ছে তোমার পরিচ্ছেদ নাম্বার 6। হ্যাঁ, পরিচ্ছেদ নাম্বার 6তে একটা চার্ট আছে, দেখবা যে চার্টটা দেখতে অনেকটা এরকম। মনে আছে আমরা কিভাবে পড়ছিলাম? বলো তো কিভাবে পড়ছিলাম? ইয়ে, এই যে ই এ এ, ঠিক আছে। আর এই সাইডে দেখবা লেখা আছে উ ও অ, ওকে। আর মাঝখানে দেখবা আ লেখা আছে। দেখবা শুরুতে এরকম একটা চার্ট আছে। এই চার্ট থেকে বহুত প্রশ্ন হবে এবং চার্টের উপরে কয়েকটা কথা লেখা আছে। কি কি কথা লেখা আছে একটু পরে যাই আমরা। হ্যাঁ, মানে স্বরধ্বনিকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, আমরা খুব ভালো মতো জানি। সেই 3টা ক্যাটাগরি কি কি বলতো? একটা হচ্ছে তোমার জিভের উচ্চতা, জিভের উচ্চতা, উল্টা লিখছি দেখো, এখনই শেষ হয়ে যাবে। জিভের উচ্চতা প্রতিদিন আমাকে 1 ঘন্টা করে দিবা। হ্যাঁ, তোমাদের সব পড়া কমপ্লিট করে দিব। তো জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনি কত প্রকার বলতো? তোমাদের জানা থাকার কথা এই মুহূর্তে, না জানলে কোনো সমস্যা নেই, আমরা শিখবো। দেখো, উচ্চতা মানে উঁচু নিচু। তাইলে উঁচু একটাকে বলি আমরা উচ্চ, আর আরেকটাকে বলি আমরা নিম্ন। এবার দেখো তো, উচ্চ আর নিম্নের মাঝে একটা জায়গা ফাঁকা আছে, তার মানে এই জায়গাটা তো মধ্য। তাহলে উচ্চের সাথে যে মধ্য, সেটাকে আমরা বলবো উচ্চ মধ্য, আর নিম্নের সাথে যে মধ্যটা, সেটাকে আমরা বলবো নিম্ন মধ্য। তাহলে একটু মনে রাখবা তোমরা যে জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। এই যে 1 2 3 4। এবার দেখো জিভের অবস্থান অনুসারে, আসো, জিভের অবস্থান অনুসারে। আচ্ছা, ভালো কথা। অবস্থান মানে কি বলতো? সামনে পিছে। যদি ক্লাসে তোমার অবস্থান কোথায়? প্রথমে নাকি শেষের দিকে নাকি মধ্যের দিকে? ঠিক আছে, তার মানে একটু দেখো, যে সামনের দিকে থাকে তাকে বলি আমরা সম্মুখ। তাহলে জিভের অবস্থান অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এক হচ্ছে সম্মুখ। নাম্বার 2, সম্মুখ এবং শেষের মাঝের জায়গাটাকে কি বলি আমরা বলতো? মধ্য। এটাকে কি বলি বলতো? মধ্য। আর লাস্টেরটাকে আমরা কি বলি? পশ্চাৎ। পশ্চাৎ মানে কি? পেছনে। তাহলে এবার একটু দেখো, নাম্বার 2 যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে জিভের অবস্থান অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। এবার আরেকটা ক্যাটাগরি ছিল ঠোঁটের উন্মুক্তি। সেটা কি ছিল? ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটের উন্মুক্তি। তাহলে উন্মুক্তি কথাটার অর্থ কি বলতো? আচ্ছা, এই অর্থে যাওয়ার আগে আমি বলি, কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে দেখবা তোমার ঠোঁটটা খোলা থাকে, যেমন আ আ, আপার লিপস এবং লোয়ার লিপসের ভিতরে যে গ্যাপটা, হ্যাঁ, যে ডিস্টেন্সটা, এটা অনেক আ। আবার কিছু কিছু স্বরধ্বনি যখন উচ্চারণ করি, দেখো এইগুলো যখন উচ্চারণ করি আমরা, উ উ উ ও অ, বেশি খোলে না। তার মানে দেখো, মনে রাখবা, যখন অনেক খোলা উচ্চারণ হয় সেটাকে আমরা বলি বিবৃত। সেটাকে আমরা কি বলি? বিবৃত। আর যখন প্রায় বন্ধ থাকে আমাদের ঠোঁট, সেটাকে বলি আমরা সংবৃত। তাহলে একটু খেয়াল করো, একটা দাও সংবৃত, একটা কি? সংবৃত। আর তার ঠিক নিচে দাও হচ্ছে বিবৃত, বিবৃত। মাঝখানে জায়গা ফাঁকা না আবারও? তাইলে মনে রাখো, সংবৃতর সাথে যে জায়গাটা, সেটাকে বলবো আমরা অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। আর এই যে বিবৃতর সাথে যে জায়গাটা, এটাকে আমরা কি বলবো? অর্ধ বিবৃত, বিবৃত। তাহলে এইবার একটু তোমাদেরকে বলি, বলো কোন কোন ক্রাইটেরিয়াতে স্বরধ্বনিকে ভাগ করা গেছে? আমরা জানি 3টা ক্রাইটেরিয়াতে। 1, এই যে ক, জিভের উচ্চতা অনুসারে,
জিভের অবস্থান অনুসারে। নাম্বার 3 ঠোঁটের উন্মুক্তি অনুসারে। এখান থেকে আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে। জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনি 4 ভাগে ভাগ করা যায়, অবস্থান অনুসারে 3 ভাগে, ঠোঁটের উন্মুক্তি অনুসারে 1, 2, 3 এবং 4 ভাগে ভাগ করা যায়। এইগুলো একটু তোমার পড়তে হবে। তারপর আসতে পারে অর্ধ স্বরধ্বনি কি কি বা অর্ধ স্বরধ্বনি কয়টা, অনুনাসিক স্বরধ্বনি কি কি বা কয়টা, এরকম আসতে পারে। পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি মিলে দ্বিস্বর হয়, এবং দ্বিস্বর যুক্ত যে ধ্বনিগুলো আছে তাদের কয়টার বর্ণ আছে বা লিখিত রূপ আছে আমরা জানি, একটা ঐকার একটা ঔকার। এই কয়েকটা প্রশ্নই আসবে, যেগুলো মুখে বললাম 5-7টা প্রশ্ন, এর ভিতর থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসবে, এটা তোমরা খুব ভালো মতো জানো। তাহলে এবার একটু আসো, প্রথম যে প্রশ্নটা করছে যে উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে ভাগ করা যায়। উচ্চতা, জিভের উচ্চতা, সম্মুখ পশ্চাৎ। ওকে, দেখো উচ্চতা অনুসারে তো ভাগ করছি, এই যে সম্মুখ পশ্চাৎ মানে জিভের অবস্থান, সে অনুসারেও তো ভাগ করা যায়। তার মানে অ্যান্সার আসতেছে উপরের সবগুলোই। ডান। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডান, ক্লিয়ার। আচ্ছা, ভালো কথা। এইবার একটু দেখো, বলছে কি উচ্চারণের সময় জিভের অবস্থানটা কেমন থাকে। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। উচ্চারণের সময় জিভের অবস্থানটা কেমন থাকে। যে কোনো স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে তার অবস্থান কেমন থাকে, এটা টেকনিক আমি 1000বার তোমাদেরকে দেখাইছি। লাস্ট টাইম আরেকবার দেখাই যাতে আরেকটু স্ট্রং হয়। তোমরা একটু খেয়াল করবা, হ্যাঁ, তোমরা খুব ভালো মতো খেয়াল করবা। তোমরা জানো উচ্চতা অনুসারে যদি আমরা স্বরধ্বনিকে ভাগ করি উচ্চতা, তাহলে কি কি পাবো বলো তো? এ দেখো উচ্চতা, একটু আমার সাথে লেখো। প্রথমটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, তাই না? তারপরেরটা কি বলতো? উচ্চ মধ্য, উচ্চ মধ্য। ওকে ফাইন। তারপরেরটা কি বলতো? নিম্ন মধ্য, নিম্ন মধ্য। তারপরেরটা কি বলতো? নিম্ন। ওকে, এই তো, এই 4 ভাগেই তো ভাগ করা যায়, তাই না? আচ্ছা, তুমি এইবার কি করবা? তুমি তোমার পরীক্ষায় রাফে একটা দাগ দিয়ে দিবা। দিলাম দাগ, আমি দিছি কিন্তু। আচ্ছা, ভালো কথা। দাগ দেওয়ার পর এদিকেও যদি তোমার টাইম থাকে তুমি দাগ দিয়ে দাও, সমস্যা নেই। এদিকেও একটা দাগ দিয়ে দাও, হ্যাঁ, এদিকেও দাগ দিয়ে দাও, এদিকেও একটা দাগ দিয়ে দাও। ওকে ফাইন। তুমি চাইলে এই জায়গায় একটা দাগ দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ডান। এই সাইডেও একটা দাগ দিয়ে রাখি, আসো। আচ্ছা, ভালো কথা। এবার দেখো, আমরা জিভের অবস্থান অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করছিলাম বলতো? 3 ভাগে। মনে আছে কোন 3 ভাগে? আমার মনে আছে। কি কি বলতো? একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। মনে আছে? শতে সম্মুখ, মতে মধ্য, পতে পশ্চাৎ। আচ্ছা, আর একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের, এখনই শেষ হয়ে যাবে পড়াটা, ঠোঁটের উন্মুক্তি ছিল কি ছিল না বলতো? আমাদের কিন্তু ছিল। আচ্ছা ফাইন। এবার একটু দেখো, ঠোঁটের উন্মুক্তি অনুসারে আমরা কি ভাগ করছিলাম মনে আছে? একদম শেষেরটাকে বলছিলাম বিবৃত, হ্যাঁ, একদম উপরেরটাকে বলছিলাম আমরা সংবৃত। সংবৃত। আর এই যে মাঝখানের যে দুইটা সংবৃতের সাথে যেটা থাকে এটা অর্ধ সংবৃত, আর বিবৃতর সাথে যেটা থাকে সেটাকে আমরা বলছিলাম অর্ধ বিবৃত। ওকে, অর্ধ বিবৃত। ফাইন। এখন আমাদের স্বরধ্বনি কয়টা? 7টা। তাহলে 7টাকে এই 4টার মধ্যে আমার দিতে হবে স্থান। ওকে ফাইন, চলো আমরা স্থান দিই। তার আগে এই যে এগুলোকে একটু তোমরা চাইলে আলাদা করে নিতে পারো, হ্যাঁ, এই 3টাকে না করলেও হবে। এখন একটু খেয়াল করো, সবার আগে 7টার ভিতরে একটাকে একদম আলাদা করে দাও। সেটা কি? আ আ করছি, আ স্বরে আ। আটাকে কি করবা জানো? একদম মিডল পয়েন্টটা দাও। মিডল পয়েন্ট কোনটা? এই চার্টের এই যে দেখো এইটা, একেবারে চিন্তা করে, এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে। হ্যাঁ, কেন আমি বলি। প্রথম হচ্ছে আট একটা বিবৃত স্বরধ্বনি। বিবৃত মানে কি? মুখটা খোলা থাকবে। আপার লিপস এবং লোয়ার লিপসের ভিতরে ডিস্টেন্সটা অনেক থাকবে। দেখো সব থেকে বেশি খোলা থাকে এটা, তাই এই বিবৃতকে এখানে অবস্থান দিছি। এখন জীবের অবস্থান অনুসারে এটাকে মধ্য কেন দিছি? দেখো তুমি যখন উচ্চারণ করো, উচ্চারণ করার আগে একটু তুমি উচ্চারণ করো তো, ই ই ই। দেখো ই যখন বলি না, আমাদের জিভটা না একটু সামনের দিকে চলে আসে, ই ই। কিন্তু আমরা যখন বলি, দেখো জিভটা একটু পেছনের দিকে চলে গেছে। তার মানে দেখছো জিভের অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ। কোন স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে জিভটা সামনের দিকে আসে, কোন স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে জিভটা পেছনের দিকে যায়। এবার উচ্চারণ করো তো, দেখো জিভটা একদম মাঝখানে, একদম নিচে, একদম নিচে দাঁড়ায় আছে। তাই এইটাকে আমরা বলি অবস্থান অনুসারে মধ্য, উচ্চতা অনুসারে একদম নিচু। উচ্চতা অনুসারে নিচু কেন বলছি বলতো? কারণ জিভটা দেখো একদম তোমার দাঁতের সাথে লেগে আছে,
বাট তুমি ই উচ্চারণ করে ই, দেখো জিভটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে? তাই আমাদের জিভ এটা কিন্তু ভালো একটা গেম প্লে করে এই জায়গায়, আর ঠোঁটটাও কিন্তু করে। তাইলে এই যে আটাকে একদম মাঝখানে দেওয়ার পরে তোমাদেরকে একটা সেলিব্রেশন শিখাইছিলাম না, ওই সেলিব্রেশনটা তোমরা করবা। কিরকম সেলিব্রেশন দেখো তো, দেখো তোমার পছন্দের দল যখন গোল দেয়, ধরো তুমি লিওনেল মেসি ফ্যান, রোনালদোর সাথে খেলা হচ্ছে, গোল দিছে, তোমরা ইয়ে বলে চিল্লাই উঠছো না? এই কি বলে চিল্লাইছো, কি বলে আবার বলো তো? ই এ এ, একটু স্লো মোশন উচ্চারণ করছি, ইয়ে। তাহলে এই যে আমি এখানে বসাই দিলাম, দেখো ই এ আর এ, ডান, বসাই দিছি। কয়টা চললো? আমাদের 4টা স্বরধ্বনি হয়ে গেল। এখন আর কয়টা স্বরধ্বনিকে অবস্থান দিতে হবে? 3টা স্বরধ্বনিকে অবস্থান দিতে হবে। এইবার আরেকটা সেলিব্রেশন। এখন দেখো যারা রোনালদো ফ্যান ছিল তারা তো কান্নাকাটি শুরু করে দিছে যে না আমি খেলবো না, মেসিরে আমার ভালো লাগে না, মেসি দিল গোল, রোনালদো কি করলি তুই বেটা। তখন দেখো রোনালদো একটা বাইসাইকেল কিকে গোল দিয়ে দিছে, তখন হঠাৎ করে স্টেডিয়ামে একটা সেলিব্রেশন হলো, ও কি নাইস গোল। এই যে তুমি কি বলছো বলো তো, উ ও অ, ডান। এখান থেকে প্রশ্ন অনেক হবে, এই 4টা থেকে ভরপুর কোয়েশ্চেন পাবা তোমরা। কিরকম কোয়েশ্চেন পাবা? ধরো এখানে দেখো উ উচ্চারণের সময় জিভের অবস্থানটা কেমন থাকে। উ উচ্চারণের টাইমে এই যে উটা কোথায় আছে, আগে দেখো উটা কোথায় আছে। উটা অবস্থান অনুসারে পশ্চাতে আছে, পশ্চাৎ, আর উচ্চতা অনুসারে উচ্চ। তাইলে এখানে দেখো তো উচ্চ পশ্চাৎ কি আছে, এই যে উচ্চ পশ্চাৎ। এখন যদি তোমাদের প্রশ্ন করতো যে ই, এইটার অবস্থানটা নির্ণয় করো, ই, তাহলে একটু খেয়াল করে দেখো ইটা কোথায় আছে। অবস্থান অনুসারে এটা সম্মুখ, উচ্চতা অনুসারে এটা কোথায়, এইটা উচ্চ, আর এই যে ঠোঁটের উন্মুক্তি অনুসারে এটা কি স্বরধ্বনি, এটা সংবৃত স্বরধ্বনি। এই পুরা পার্টটা, এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই চার্টটাকে আমি এখানে একটা স্টার দিয়ে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই যে একটা ছাত্রী স্টার দিয়ে আসো, লাভ দিলাম, লাভ, ওকে, লাভ দিলাম। এবার একটু দেখো ওকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। ওকে ওকে ফাইন। এবার একটু দেখি তো, আসো 2 নাম্বারটা ডান, 3 নাম্বারে আসো তো। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে? আ, একটু খেয়াল করো, আ না, এই যে এটা না, কেমন ঠোঁটের উন্মুক্তি? বিবৃত হবে। কি হবে? বিবৃত হবে। অ্যান্সার আছে বিবৃত, এই যে বিবৃত হইছে, ডান। পরেরটা দেখো তো, জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুসারে স্বরধ্বনি কত ভাগে ভাগ করা যায়? সম্মুখ বা পশ্চাৎ না, এই দেখো 1 2 3, অবস্থান অনুসারে 3 ভাগে, সম্মুখ মধ্য পশ্চাৎ। তাহলে এই যে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। পরবর্তীতে আসি, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে অনুনাসিকতা বোঝাতে। এইটা হচ্ছে একটু রিডিং ম্যাটেরিয়াল, এই রিডিং ম্যাটেরিয়ালটা পড়বা, তার সাথে তোমরা এই লাইনটা একটু পড়ে রাখবা। আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের সামনে যদি বইটা থাকে তোমরা দয়া করে এই লাইনটা একটু পড়ে রাখবা। হ্যাঁ, এই যে দেখো এইখানে একটা লাইন আছে, এই যে এই যে এই যে এই যে এই লাইনটা একটু পড়বা, যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে, এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়, তখনই অনুনাসিক হয়। তো এই লাইনটা একটু ভালো মতো পড়ে রাখো। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসি, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলি আমরা? অর্ধস্বর বলি আমরা, তাদেরকে আমরা অর্ধস্বর বলি। যেমন ধরো এই যে আমি তোমাদের এখানে ধরো এই যে এই যে এই যে এই যে চাই, হ্যাঁ চাই, এই চাই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, চিন্তা করো তো, এই চায়ের ভিতরে একটু খেয়াল করো, আকার আছে, তার মানে একটা আ আছে, আর এর পরে কিন্তু একটা রস্বই আছে। তাহলে দেখো এই দুইটা উচ্চারণ করো, চাই পুরো শব্দটা উচ্চারণ করার টাইমে দেখো কোনটাতে তুমি বেশি ফিল করতেছো, আ না ই, মানে টানতেছো কোনটাকে বেশি। ধরো কেউ যদি বলে এটার অ্যান্সার অনেকে দেওয়া শুরু করে দিছে। আচ্ছা, কেউ যদি বলে, চিন্তা করো, আম্মু আমি বিয়ে করতে চাই, একটু চিন্তা করো, আমি একটু স্লো মোশনে টান দিলাম, হ্যাঁ, চাই চাই, আই, আটাকে কিন্তু আমি দীর্ঘ করে টানতে পারতেছি, বাট ইটাকে কিন্তু আমি টানতে পারতেছি না। তাহলে দেখো যেটাকে টানতে পারতেছি সেটাকে আমরা পূর্ণস্বর বলি, সেটাকে আমরা কি বলি? পূর্ণস্বর বলি। আর যেটাকে আমরা টানতে পারি না সেটাকে আমরা অর্ধস্বর বলি, অর্ধস্বর বলি। হ্যাঁ, আচ্ছা,
স্বর বলি। তাহলে এইবার একটু খেয়াল করো, এই যে পূর্ণস্বর আর অর্ধস্বর মিলে দ্বিস্বর হয়, ওইটাকে একটু পরে পাবো। তাহলে এটা অর্ধস্বর। আর বাংলায় অর্ধস্বর আছে কয়টা? তোমাদের বইতে স্পষ্টভাবে বলা 4টা। এটা কিভাবে 4টা? তোমরা উচ্চারণ করবে ইউ, এই যে দেখো ইউ, আর একটা কি এও, ইউ আর এও, এইটা হচ্ছে অর্ধস্বর। যদি প্রশ্ন আসে অর্ধস্বরধ্বনি কয়টা, অ্যান্সার দিবা 4টা। অর্ধস্বরধ্বনিগুলো পরে বসে আর কি, আগে বসে না। তাহলে দিবা 1 2 3 4। ওকে, ডান, ক্লিয়ার। এবার একটু খেয়াল করো, পূর্ণস্বর ও অর্ধস্বর একত্রে মিলে কি হয়? একত্রে মিলে হয় দ্বিস্বর। এরকম কম্বিনেশন দেখবা 25টার মতো কম্বিনেশন হয়, আই, এও, তাই, সেই, হ্যান ত্যান। কিন্তু এটার ভিতরে 2টা কম্বিনেশনের বর্ণ আছে। সেই 2টা কি বলতো? একটা হচ্ছে ওই, ওইটাকে ভাঙালে একটা পূর্ণস্বর একটা অর্ধস্বর পাবা, তাই তো? এই নিয়ম অনুসারে তাহলে একটা কি পাচ্ছি? একটা ও আর একটা ই, আরেকটা আছে ও, ও। এটারে যদি আমরা ভাঙাই তাহলে পাবো ও যোগ উ। ওকে, এই 2টার হচ্ছে বর্ণ আছে আর কি। এবার একটু দেখো, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? উচ্চারণ করা আও, আও। তাহলে এই যে দেখো আও, এই যে আও। এরপরে দেখো তো, জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। তার মানে অ্যান্সার আসতেছে 4টা, এই যে 4টা। এবার একটু খেয়াল করো, ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তার মানে অ্যান্সার আসতেছে এই যে 4 প্রকার। পরবর্তী কোশ্চেনে আসো, নিম্নাবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা? নিম্নে অবস্থান করতেছে। আচ্ছা, একটু খেয়াল করো এটার দিকে। 4টা কই? 4টা আঁকাইলাম যে, একটু দেখো। এটা একটা গুড কোয়েশ্চেন। আচ্ছা দেখো, একটু 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 দাঁড়াও, একটু 4টার দিকে নিয়ে যাই। তোমরা আবার কেউ বিরক্ত হও না, আসলে সবার জন্য ক্লাস। এই দেখো, নিম্নে অবস্থিত বলছে, তাইলে নিম্নে অবস্থিত মানে এই সারিটা আমার দেখতে হবে, তাই তো? এই যে নিম্নে অবস্থিততে এটা ফাঁকা, এটাও ফাঁকা। কেন্দ্রে মানে কি? মাঝে। এটা কি? এই যে আ। পারবা না? ইজি না কোয়েশ্চেনটা? দেখো, আরে কেমনে কোয়েশ্চেন করবে? সব পারবা তোমরা, ঠিক আছে? তাইলে এটার অ্যান্সার আসতেছে কি? এটার অ্যান্সার আসতেছে হচ্ছে আ। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার, ফাইন। এবার একটু দেখো, বিবৃত স্বরধ্বনি কোনটা? বিবৃত বলছে, তাহলে আমরা জানি বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। মুখটা প্রচুর খোলা থাকে এটা উচ্চারণ করার টাইমে। এবার একটু দেখো, উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটা? তা আমরা ওই সেলিব্রেশনটা করব না, ইয়ে। তাহলে দেখো তো, তুমি একদম চোখ বুঝেই লিখে ফেলতে পারবা ই এ এ, তাই না? তারপরে কি আ। দেখো, পুরাটা লিখতে হবে না, ইয়ে। আরেকটা কি? উ। তাহলে এই যে তুমি উ ও অ দাও। এইবার তুমি দেখো, তুমি জানো এটা উচ্চ, তুমি জানো এটা উচ্চ মধ্য, তুমি জানো এটা নিম্ন মধ্য, আর এটা হচ্ছে নিম্ন। তুমি জানো এইগুলা হচ্ছে পশ্চাৎ, এটা মধ্য, এটা সরি, এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে পশ্চাৎ, এটা হচ্ছে মধ্য। তুমি জানো এটা সংবৃত, এটা অর্ধ সংবৃত, এটা অর্ধ বিবৃত, এটা বিবৃত। এবার প্রশ্ন করুক না তোমাকে যে কোনো, তুমি খালি এই 4টা ধুম করে কল্পনা করে আইকে ফেলবা খাতায়, বা এমনি আঁকাও, সমস্যা নেই। তাহলে কি হবে এটার অ্যান্সার? একটু দেখো তো, এটার অ্যান্সার কি হবে? বলছে কি? উচ্চ সম্মুখ। এই যে উচ্চ, এই যে উচ্চ, তাই না? সম্মুখ এটাই তো সামনে, ই আর উ আছে। একটু দেখো তো, ই উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটা? বলো, উচ্চ সম্মুখ। তাহলে এই যে এই যে এই যে এই যে এটা ছাড়া তো আর হয় না। এটা তো পশ্চাৎ, আর এটা তো ধ্বনি না। সিমিলারলি এইটা তো ধ্বনি না, এটা তো ধ্বনি না। তার মানে অ্যান্সার আসে এটাই, উচ্চ দিক থেকে সম্মুখ। এই এই দুইটাই হবে তাহলে। বুঝা গেছে? আর একদম উচ্চ সম্মুখ যেটা হবে সেটা হবে ই শুধু। ওকে, ফাইন। দেখো, এবার কি? আ স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে? একেবারে খোলা, আ। পুরা মুখে আস্ত তরমুজ ঢুকে ফেলবা। এবার কি বলছে দেখো, মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু, এই যে দেখছো একটা লাইন দাগাইছিলাম, বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। কোমল তালু নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। কোনটি মৌলিক স্বরধ্বনি? ফাইন, এই যে এটা, এইটা মৌলিক স্বরধ্বনি। এইটা হবে না, এটাও হবে না, এটা তো যৌগিক স্বর বা দ্বিস্বর। পরেরটা কি? অনুনাসিক স্বরধ্বনির উচ্চারণে কোন জিনিসটা নিচে নেমে আসে? কোমল তালু, এই যে। ওকে, বুঝা গেছে? এইটাই তো, এই দেখো তোমাদের বইতে, এই যে দেখো, কোমল তালু খানিকটা নিচে নেমে আসে কোনটা উচ্চারণের সময়?
অনুনাসিক স্বরধ্বনি। তাহলে অ্যান্সার ডান। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখি। চাই এটার মধ্যে কি আছে? আই। এই যে এটা রাইট অ্যান্সার, আই। আচ্ছা, এবার দেখো তো লাউ, এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা, যেটাকে বেশি টানা যায়? আও, লাউ। তাহলে আও, এই যে আ। এবার দেখো তো নিচের কোনটি দ্বিস্বরধ্বনির উদাহরণ? এই যে, এই যে মৌ আর বউ, এটা ঠিক আছে, ও আছে, তাহলে ও আর উ। ডান, চ্যাপ্টার 6 ডান। এবার দেখো চ্যাপ্টার 7-এ আসি। তো তোমরা একটু লেখো তো যে ডান এত দূর। ডান। আর 10টা মিনিট দাও আমাকে। এত রাতে ক্লাস করতে তোমাদের কষ্ট হয়, আমারও ক্লাস করাতে কষ্টই হয়। জীবনটা এত সোজা না যতটা সোজা ভাবা হয়। তোমরা একটু মনোযোগ দিও, হ্যাঁ? এরকম প্রায় রেগুলার এসে তোমাদের এমসিকিউ সিরিজটা আমি সমাধান করে দিব। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি কয়টা, বলো সবাই বলো। আমরা জানি যে আমাদের ব্যঞ্জন ধ্বনি সংখ্যা হচ্ছে 30টা। সবাই জানি এটা। তাহলে এখান থেকে যা যা আসতে পারে তাই তাই আগে নোট করো। ব্যঞ্জন ধ্বনি 30টা, ফাইন। এই 30টা কয়েকটা ক্রাইটেরিয়াতে আমরা ফলাইতে পারি। একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে। দেখো খেয়াল করো, উচ্চারণের কি বলতো স্থান। আচ্ছা, উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে কিন্তু আমরা 7 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি বলতো? 7 ভাগে ভাগ করি। বলতে পারো 7 ভাগের ভিতরে কোনগুলা পড়ে? আমার সাথে একটু রিভিশন দিয়ে দাও। ফার্স্টেরটা আসে ওষ্ঠ। হ্যাঁ, ওষ্ঠ। আচ্ছা, ওষ্ঠ ব্যঞ্জনের ভিতরে কি কি আছে দেখো। ওষ্ঠ মানে কি? ঠোঁট। একটু এই জায়গাটায় আসি আমরা, হ্যাঁ এই চ্যাপ্টারটাতে আসি। একটু দেখো, এটা একটু সময় লাগবে, আমাকে একটু সময় দাও। সময় এখন তোমরা যদি সময় আমাকে দাও কোনো ক্ষতি নেই তোমার, হ্যাঁ। আচ্ছা দেখো, ওষ্ঠ মানে কি বলতো? ওষ্ঠ মানে ঠোঁট। আচ্ছা, এই যে 30টা ব্যঞ্জন ধ্বনি আছে তার ভিতরে কোনগুলো উচ্চারণ করার টাইমে ঠোঁটের ব্যবহার হয় দেখো তো। দেখবা উপরের ঠোঁট আর নিচের ঠোঁটটা বাড়ি খায় কোনটা উচ্চারণ করার টাইমে, বা কোনগুলো দেখো। প, ফ, ব, ভ, ম। ইজি না? তোমার এত ভাবতে হবে না বা মুখস্থ করতে হবে না, তুমি নর্মালি উচ্চারণ করে দেখো। প, দেখো আমি উচ্চারণ করি, দেখো তোমার 2 ঠোঁট ব্যবহার হচ্ছে, প, ফ, ব, ভ, আরেকটা হচ্ছে ম। তাহলে এগুলাকে আমরা কি বলতেছি? ওষ্ঠ ব্যঞ্জন। ভেরি সিম্পল ছিল এটা, ওষ্ঠ ব্যঞ্জন। এবার একটু চিন্তা করে দেখো তো, ওষ্ঠ ব্যঞ্জনের পর কি আছে বলো তো? ধরো আমাদের মূর্ধন্য ব্যঞ্জন, তাই তো? মূর্ধন্য ব্যঞ্জন এইগুলা কোনটা? আচ্ছা, প্রথমত বুঝতে হবে মূর্ধা কোন জিনিসটা। মুখ বিয়োগের ছাদকে মূর্ধা বলা হয়। দেখো তোমার এই যে মুখ চিন্তা করো, এখানে দাঁতটা শেষ হয়েছে, তার উপরে দেখো উঁচু একটা টিলার মতো অংশ আছে, এটা মূর্ধা। যখন মূর্ধা উচ্চারণ করি তখন মূর্ধায় যায় টোকা খাবে। দেখবা তোমার জিভটা এরকম থাকে, এই যে এরকম। যখন আমরা ট, ঠ, ড, ঢ উচ্চারণ করি, ট, ঠ, ড, ঢ, দেখো জিভটা না একটু উল্টায় গেছে, উল্টায় যায় তোমার ছাদে যায় বাড়ি খেতেছে। ট, ঠ, ড, ঢ, দেখছো? তাহলে এগুলাকে কি বলবো আমরা? মূর্ধন্য ব্যঞ্জন। তাহলে লেখো এই যে ট, ঠ, ড, ঢ। আচ্ছা, এই ড আর ঢ এর 2টা যমজ ভাই আছে না বলো? আছে না? একটা ডয়ে শূন্য র, আরেকটা কি বলতো? ঢয়ে শূন্য র। তো এগুলাকে অবস্থান দিয়ে দাও। দেখছো তুমি কিন্তু উচ্চারণ করে করেই সবগুলোর অবস্থান নির্ণয় করে ফেলতে পারতেছো না? আচ্ছা, এবার দেখো তালব্য। তালব্য, এখন তালব্য এগুলা কোনগুলা? এগুলাকে না ঘৃষ্ট বলা হয়, একটু ঘষা খায়। দেখো দেখো চ, ছ, জ, এগুলো না তোমার জিভের যে ডগাটা, এটা তোমার কোমল তালু শক্ত তালুর সাথে একটু ঘষা খায়, এরকম ফিল হয়। চ, ছ, জ, ঝ। দেখো তো চ, এ দেখো চ, তারপর কি বলতো? ছ, তারপর কি বলতো? জ, তারপর কি বলতো? ঝ। আরেকটা আছে বলতো কি? ওটার নামই তালব্য দিয়ে শুরু হয়, তালব্য স, তালব্য স। তাহলে এই যে স হইল। তাহলে কয়টা গেল বলো? আমরা উচ্চারণের স্থান অনুসারে আমি 7 ভাগে ভাগ করতে পারি। তাহলে আমার হলো হচ্ছে
1 2 3 ভাগ হয়ে গেল। এবার দেখো দন্ত, কোনটা? দন্ত। দন্ত মিন্স দাঁত, তাই তো? ওকে ফাইন। এবার একটু দেখো, তোমার জিভের যে ডগাটা আছে না, এটা তোমার উপরের পাটি দাঁতের সাথে বাড়ি খাবে। দেখো ত থ দ ধ, ত থ দ ধ, খাইছে না? তাহলে দেখো ত ত থ দ ধ, লিখছো? আচ্ছা, আরেকটা দেখবা তোমাদের বইতে লেখা দন্ত মূলীয়। আচ্ছা, দন্ত মূলীয় কোনটা আবার? এটা মনে রাখার টেকনিকটা আমি বলে দিছিলাম না? এটা মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো তোমরা অনেকে বলো সাকিব ভাই আপনারা এখন বিয়ে করেন নাই, আপনার জীবনটা তো লস। ওকে ফাইন, আমি লিখলাম লস, ল আর স লিখলাম। এখন সাকিব ভাই তো একটা ছেলে মানুষ, তাই না? তার মানে কি নর না নারী বলো তো? অবশ্যই একজন নর। তাইলে এই যে দেখো ন র ল স, নরলস। এইভাবে মনে রেখো তোমরা, এটা দন্ত মূলীয় এটা, ঠিক আছে? এবার বাকি থাকে কোনটা? কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5। তাহলে বাকি থাকে কি বলতো? কণ্ঠ। বাকি থাকে হচ্ছে কণ্ঠ। কণ্ঠ কোনগুলা কে বলতে পারবা বলো? কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক খ গ, এই জায়গায় ক খ গ ঘ উ। তাহলে এই যে লিখে ফেলো, কি কি লিখবো আমরা? ক খ গ ঘ উ। একটা বাকি আছে, 29টা হয়েছে, সেটা হচ্ছে কণ্ঠ নালীয়। এটা কণ্ঠ নালী থেকে আসে, আরেকটু নিচের থেকে আসে, হ। দেখো হ উচ্চারণটা। তাহলে এখানে আমি কি দিব? এটা দিব হচ্ছে কণ্ঠ নালীয়, না লি ও। তাহলে কোনটা আসতেছে? এটা এটা আসতেছে হচ্ছে হ। বুঝা গেল? তাহলে দেখো উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করছি? আমরা 7 ভাগে ভাগ করছি। একটাকে বলতেছি আমরা ওষ্ঠ, একটাকে মূর্ধা, একটাকে তালব্য, একটাকে দন্ত, একটা দন্ত মূলীয়, একটা কণ্ঠ, একটা কণ্ঠ নালীয়। বুঝা গেছে? তাহলে এই যে চার্টটা তোমাদের বইতে দেওয়া আছে, এই যে চার্ট, হ্যাঁ, এই যে চার্টটা তোমাদের বইতে দেওয়া আছে, এখানে একটু বানান করছি, 1 মিনিট। তোমাদের বইতে যেই চার্টটা দেওয়া আছে, এই চার্টটা খুব ভালো মতো একটু পড়ে নিও। কণ্ঠ না লি ও। এখন তোমরা বলো এই চার্টে পড়ার মধ্যে কি আছে? এই চার্টে পড়ার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ এবং গৌণ বাক প্রত্যঙ্গ। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ওষ্ঠ ব্যঞ্জন উচ্চারণের সময় তোমার মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? এই যে নিচের ঠোঁট। আর গৌণ কোনটা? উপরের ঠোঁট। এটা খুব ভালো মতো পড়বা তোমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা, ডান। আরেকটু, হ্যাঁ আরেকটু দেখো, আরেকটু পরের প্রশ্নটা কি? ও আচ্ছা, এটার উত্তর দিছি। পার্শ্বিক কোনটা? এবার একটু আসো, খুব ভালো মতো একটু ঠান্ডা মাথায় উচ্চারণ একটু দেখতে হবে। উচ্চারণের স্থান অনুসারে 7 ভাগ। আচ্ছা আমাকে বলো তো, এর পরেরটা কি থাকে? উচ্চারণের প্রকৃতি, তাই না? উচ্চারণের প্রকৃতি। এখন বলো তো, উচ্চারণের প্রকৃতি অনুসারে, হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? কে বলতে পারবা? সরাসরি উত্তর কে বলতে পারবা? এটা 7 ভাগে ছিল উচ্চারণের স্থান অনুসারে, বাট উচ্চারণের প্রকৃতি অনুসারে কত প্রকার বলো তো? কে বলতে পারবা? আমি বলি 6 প্রকার। কি কি বলো তো? একটা হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ, তাই তো? স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জন ইজি। স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলা ভাই? স্পৃষ্ট ব্যঞ্জন খুব সোজা। কিরকম খুব সোজা? আমি তোমাদেরকে যদি একটু বুঝাই বলি, দেখো তোমরা সুন্দর মতো এইভাবে লিখবা, ক খ গ ঘ উ। লিখলাম না? ক এর সিরিজটা কিন্তু লেখা শেষ, ক বর্গের সবগুলা লিখছি। এবার চ বর্গের গুলা লেখো, সরি, হ্যাঁ, চ ছ জ ঝ ইও। তোমরা বলবে ইও তো ভাই ধ্বনি, এটা তো ধ্বনি না, বর্ণ। আপাতত লিখে রাখো। আচ্ছা, এরপর কি বলতো? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তারপর কি বলতো? ত, থ, দ, ধ দন্তন্য। আর লাস্টের সিরিজটা কি? প, ফ, ব, ভ আর ম। ওকে ফাইন, এই 25টা লিখছো না? আচ্ছা, তুমি স্পৃষ্টগুলো খুব ইজিলি খুঁজে পাবা। কিভাবে জানো? এই দেখো, প্রত্যেক বর্গের এই যে পঞ্চম সারির যেটা আছে না, এটা বাদ দিয়ে দাও। দিলাম বাদ ভাই, দিলাম। তার ভিতর থেকে দেখো, এইটা তো কোনো ধ্বনি না, ইভেন এটাও কোনো ধ্বনি না। তুমি চাইলে এইগুলাকে বাদ দিয়ে দাও, দিলাম বাদ। ওকে, কারণ আমরা তো ধ্বনি নিয়ে কাজ করতেছি। তাইলে মনে রাখো, এই প্রত্যেকটাই কিন্তু নাসিক্য। এই প্রত্যেকটাই কি? এই প্রত্যেকটাই হচ্ছে নাসিক্য।
এই যে নাসিক্য। ঠিক আছে, তাহলে আমরা জানি উচ্চারণের প্রকৃতি অনুসারে প্রথমটাকে স্পৃষ্ট বলে আর দ্বিতীয়টাকে আমরা নাসিক্য বলতেছি, তাই তো? এই যে নাসিক্য বলতেছি, তাহলে নাসিক্য ব্যঞ্জন কয়টা? এই যে নাসিক্য ব্যঞ্জন হচ্ছে তিনটা, ও, ন আর ম। আর স্পৃষ্ট ব্যঞ্জন কোনটা? এই যে এই নাসিক্যগুলা বাদ দিলে যে 20টা থাকে, এই 20টা কি? এই 20টা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন আবার 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটা অর্থাৎ এই সিরিজটাকে আমরা বলি কণ্ঠস্পৃষ্ট, এই সিরিজটাকে আমরা বলি তালুস্পৃষ্ট, হ্যাঁ, এই সিরিজটাকে আমরা বলি মূর্ধাস্পৃষ্ট, মূর্ধাস্পৃষ্ট, এই সিরিজটাকে বলি আমরা দন্তস্পৃষ্ট, আর লাস্টের সিরিজটাকে বলি আমরা ওষ্ঠস্পৃষ্ট, বলি না? ডান। তাহলে দেখো উচ্চারণের প্রকৃতি অনুসারে একটা হচ্ছে স্পৃষ্ট, একটা হচ্ছে নাসিক্য, আরেকটা কি আছে বলো তো? 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে উষ্ম, তাই না? উষ্মগুলা কি কি? উষ্ম আছে 3টা, মনে আছে তোমাদের? একটা হচ্ছে হ, একটা হচ্ছে দন্তস্ব, আর একটা হচ্ছে তালব্য স। হ, দন্তস্ব, তালব্য স। একটু মনে রেখো, এই যে দন্তস্ব এবং তালব্য শকে বলা হয় শীষ ধ্বনি। কি বলা হয়? শীষ ধ্বনি। এটা একটু মাথায় রেখো। তাহলে 3টা প্রকার ভেদ গেল, স্পৃষ্ট, নাসিক্য, উষ্ম। আর কি আছে বলো তো? আরেকটা হচ্ছে পার্শ্বিক। পার্শ্বিক, পার্শ্বিক কোনটা? কে বলতে পারবা? পার্শ্বিক হচ্ছে ল। আর কম্পিত কোনটা? কে বলতে পারবা? কম্পিত, মনে আছে তোমাদের? কম্পিত, কম্পিত হচ্ছে র, র। আরেকটা আছে তাড়িত। এই যে তাড়িত বানানের ভিতরেই এই ধ্বনিটা আছে, দেখো তো, এই যে ডয় শূন্য র, তো ডয় শূন্য রর পার্টনার আছে না একটা, ঢয় শূন্য র, এই যে শেষ। তাহলে এটা ছিল 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার। তাহলে আমাদের প্রশ্ন যেটা করছিল সেটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা উচ্চারণের প্রকৃতি অনুসারে। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এই যে ল। লটা কি? লটা হচ্ছে আমার পার্শ্বিক, এই যে ল। আর মটা কি বলতো? মটা হচ্ছে নাসিক্য। নটা কি বলতো? এটা হচ্ছে নাসিক্য। আর থটা কি বলতো? এই যে থ কই আছে? থ, থ হচ্ছে একটা স্পৃষ্ট, বাট কোন স্পৃষ্ট? এটা মূর্ধা স্পৃষ্ট। এইভাবে তোমরা মনে রাখবা। আচ্ছা, ভেরি গুড। না, এটা পাবলিকের জন্যই বানাইতেছি আমি, পাবলিকের জন্য এমসিকিউ সিরিজটা বের করছি আর কি, রেগুলারই করাবো। আজকে তো হয়তো অনেকে জানতো না। দেখো তো কোন ধ্বনিগুলো ওষ্ঠা ধ্বনি, মানে ঠোঁট। আচ্ছা, এই যে প, ফ, ব, ভ, ম, একটু আগে আমরা পড়লাম না, ওষ্ঠ বা ঠোঁট ইউজ হয় এগুলো উচ্চারণ করার টাইমে। প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম প, ফ, ব, ভ, ম। তাহলে কোনগুলা বলো তো? এই যে তালব্য, কণ্ঠ। আর তালব্য কোনগুলা মনে আছে তোমাদের? চ, ছ। রাইট অ্যান্সারের থেকে রং অ্যান্সার জানাটা বেশি গুরুত্বপূর্ণ। চ, ছ, জ, ঝ, আরেকটা তোমাদের বই অনুসারে তালব্য স। মূর্ধন্য মনে আছে? দেখো তো, ট, ঠ, ড, ঢ, মনে আছে? ডয় শূন্য র, ঢয় শূন্য র। ওকে। ওষ্ঠা মনে আছে তোমাদের? একটু আগে পড়লাম, প, ফ, ব, ভ আর ম। আচ্ছা, অ্যান্সার হচ্ছে প বর্গের গুলা হচ্ছে, ও এইটা অ্যান্সার। আমি উপরেরটা কেন লাগাইলাম বলো তো? আচ্ছা, কণ্ঠগুলা কি কি? ক, খ, গ, ঘ, ও, এইটা অ্যান্সার। ওকে, ফাইন। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? দন্তমূলীয়, রধ্বনি, র, মনে আছে? দন্তমূলীয় গুলা কি কি ছিল? ন, র, ল, স। এবার একটু আসি, কোন বর্গের বর্ণগুলো উচ্চারণ দন্ত? আচ্ছা, দন্ত, ত, থ, দ, ধ, এই যে এটা ত, থ, এটা তো মূর্ধা, এটা মূর্ধা, এটা তালব্য, তা লব্য। আর এইটা কি বলতো? ক, এটা তো কণ্ঠ, তাই না? তার মানে অ্যান্সার আসতেছে এটা, এই যে অ্যান্সার। আচ্ছা, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য, চ, ছ, জ, ঝ, তালব্য স, এই যে ঝ, এই যে এটাতে আছে ঝ আছে। আচ্ছা, ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? ভালো একটা কোয়েশ্চেন করছে কিন্তু। একটু দেখো, প্রথম কথা, এই প্রশ্নটা না হয় না, কারণ এই মূর্ধন্য তো কোনো ধ্বনি না, এটা তো আগে থেকে, এটা তো বর্ণ, তাই না? এটা তো বর্ণ, এটা তো বাদ। এখন দেখো, এই যে দন্তন্য, এটা তো ট বর্গীয় না,
এটা তো ত বর্গের, ত থ দ ধ ন, তার মানে অ্যান্সার কিন্তু এটা আসে। ওকে, আচ্ছা, জ এর উচ্চারণ স্থান কোনটা? এই যে উচ্চারণ স্থান বলছে না, তাহলে উচ্চারণ স্থান অনুসারে আমরা তো 7 ভাগে ভাগ করছিলাম। তাহলে একটু দেখো, জ, জ কোনটা? তালব্য না? চ ছ জ, তাহলে অ্যান্সার আসতেছে এই যে তালু। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ঝ এর উচ্চারণ স্থান কোনটা? ঝয়ও সেম, সেম এটা। কণ্ঠনালী ও ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? হ, হ, কণ্ঠনালী একদম নিচ থেকে যেটা আসে, হ্যাঁ হ। আর এই যে উচ্চারণ স্থান অনুসারে র হচ্ছে দন্তমূলীয়, দন্তমূলীয়। আচ্ছা, মু লি ও, লটা কি বলতো? লটাও সেম, এটাও সেম, হ্যাঁ এই দুইটাই সেম। আর এই কটা কি? এইটা হচ্ছে কণ্ঠ। ওকে ফাইন। আচ্ছা, এই যে এটা তো তিনটা, তালব্য স, দন্তাস্ব, হ, এই 4টি ধ্বনির নাম, এগুলাকে উষ্ম বলে। এটা হচ্ছে কণ্ঠনালীয়, এটা হচ্ছে দন্তমূলীয়, আর এটা হচ্ছে তালব্য। ওকে ফাইন। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে? এটা তোমরা বলো, বলো তো কোন ধ্বনি উচ্চারণের সময়? তোমরা খালি একটা জিনিস মনে রাখবা, আমরা জানি কম্পন মাত্রার উপরে, হ্যাঁ কম্পন মাত্রা, এই কম্পন মাত্রা অনুসারে স্বরধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করা যায়, একটা ঘোষ একটা অঘোষ, আরেকটা আছে বায়ু প্রবাহ, আরেকটা কি? আরেকটা হচ্ছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের দিক থেকে আমরা ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে অল্প প্রাণ, আরেকটা কি? মহাপ্রাণ। ওকে, মহাপ্রাণ। আর এটা কি ছিল? একটা অঘোষ আর একটা কি? ঘোষ। ঠিক আছে, অঘোষ আর একটা হচ্ছে ঘোষ। এখন বুঝার উপায় মনে আছে তোমাদের? দেখো, আমরা জানি যে ক, খ, গ, ঘ। ওকে, তারপর কি বলতো? চ, ছ, জ, ঝ। তারপর কি বলতো? আমি ওই নাসিক্যগুলার না নেই আপাতত, হ্যাঁ ইজি করি। তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ। তারপরে কি? ত, থ, দ, ধ। আর লাস্টের সিরিজটা কি? প, ফ, ব, ভ। ওকে, এখন যদি তোমাদেরকে প্রশ্ন আসে যে অঘোষ কোনগুলা, খুব সুন্দর মতো তোমরা একটা কাজ করবা। এই যে প্রতি বর্গের প্রথম যে 2টা আছে না, এই যে দেখো তো এই 2টা, হ্যাঁ প্রথম 2টা, এগুলার সাথে তালব্য স আর দন্তন্য স, এই 2টা মিলে টোটাল 12টা হচ্ছে অঘোষ, আর বাকি যে 18টা আছে এগুলা ঘোষ। তাহলে একটু মনে রাখতে হবে যে অঘোষ হচ্ছে 1 আর 2, তার সাথে 2টা স, হ্যাঁ আর বাকি যা কিছু আছে সব ঘোষ। আর অল্প প্রাণ আর মহাপ্রাণ কোনগুলা বলতো? 1 আর 3 অল্প প্রাণ, আর 2 আর 4 মহাপ্রাণ। তার মানে এই ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। এভাবে একটু মনে রেখো তোমরা, ঠিক আছে? এভাবে একটু মনে রেখো তোমরা। ওকে, এই যে শেষ, আর কয়েকটা আছে। কোনটি কম্পনজাত ধ্বনি? কম্পনজাত, কম্পিত, তাই না? তাইলে এই যে, এই যে এটা, কারণ এইটা তো তারণজাত। ওকে, আচ্ছা, এইটা কি? এইটা তো পার্শ্বিক। ওকে, এইটা কি? এইটাও তারণ বা তারিত। ওকে, ওকে, অ্যান্সার আসতেছে এটা। তারণজাত ধ্বনি কোনটি? ও ফাইন, তারণজাত ধ্বনি এই যে এটা। ডান। র কে কি ধ্বনি বলা হয়? তারণজাত ধ্বনি বলা হয়। ডান। শীষ ধ্বনি কোনগুলাকে বলা হয় বলতো? তালব্য স আর দন্তাস্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ছিল আজকের ক্লাস। এভাবে রেগুলার আমি তোমাদের সামনে এসে তোমাদের এমসিকিউ সিরিজটা শেষ করে দিব। এটা পাবলিকের জন্যই হবে, আর কোর্সে তো আমি একদম বেসিক সহকারে সবকিছুই পড়াচ্ছি। ওকে, তো আমাকে প্রতিদিন ঘন্টাখানেক সময় দিও। কালকে তো শুক্রবার, কালকে তো শুরু করতে পারবো না। আহ সব বুঝছো? সবাই একটু কমেন্ট করো। বাংলা বিজিএস সবগুলা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। হ্যাঁ,
আজ আর কোনো ক্লাস হবে না, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ রবিবারে আবার ইনশাল্লাহ। এফআরসি 25-এর মারুফ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।